প্রাক্তন যে, ঠিক আছে, আপনার এক্স, ওনার উদ্দেশ্যে আসলে কি বলতে, উনি তো একজন না, আমি যতটুকু বুঝছি, ওনাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো, যদি আমি দেখছি যারাই আমার সাথে রিলেশন করছে বা যার সাথে আমি রিলেশন করছি তার সবচেয়ে ভালো করে বিয়ে হয়েছে, মানে আমার থেকে ভালো একটা অবস্থানে বিয়ে হয়েছে। তো আমি সকল দেশের যে মেয়েরা এই ভিডিওটা দেখতেছেন, যাদের বিয়ে হচ্ছে না ভালো কোনো ফ্যামিলিতে, তারা চাইলে আমার সাথে রিলেশন করতে পারেন, কেননা আমার সাথে রিলেশন করলে নিশ্চিত আপনার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইয়াসির অপূর্ব, প্রবাসী মিশন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন একটা এপিসোডে। আজকে আমার সাথে একজন প্রবাসী ভাই রয়েছে, আজকে ওনার সাথে কথা বলবো, আড্ডা দিব এবং ওনার প্রবাস জীবনের সকল কাহিনী শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে, ভালো হয়েছে। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে নাজমুল চৌধুরী। নাজমুল চৌধুরী। আচ্ছা, দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা নাঙ্গলকোট ওইটা। আচ্ছা, যাই হোক, প্রবাসে কত বছর? আমার এই যে 2 বছর চলতেছে। 2 বছর? হ্যাঁ, 2 বছর। আচ্ছা, 2 বছরের ভিতরে এই যে প্রবাস জীবনটা আপনার কাছে কেমন লাগে? প্রবাস জীবন হচ্ছে ভাই এমন একটা বিষয় যেটা আপনাকে 2-4 মিনিট ভিডিওর মাধ্যমে, 2-4 মিনিট কথার মাধ্যমে কখনো বলে বোঝানো যাবে না। প্রবাস জীবনে যখন একজন মানুষ, আমরা দেশ থেকে একটা স্বপ্ন নিয়ে, যে কোনো মানুষ একটা স্বপ্ন নিয়ে প্রবাসের উদ্দেশ্যে আমরা রওনা হই, যে স্বপ্নটা থাকে যে হ্যাঁ এক সময় আমরা দেশে আছি, কিছু করতে পারতেছি না, প্রবাসে আসবো, কিছু একটা করব, ভালো কিছু করব, ফ্যামিলির জন্য করব, নিজের সমাজের জন্য করব, রাষ্ট্রের জন্য করব। যখন দেখা যায় যে আমরা প্রবাসে আসে পড়ি, তখন একটা দিন আমাদের দেশের একটা মাস একটা বছরের সমান করে যায়। কেননা আমরা যে দেশে থাকতাম, আমাদের কোনো নিয়ম থাকতো না, কোনো শৃঙ্খলা থাকতো না, নিজের স্বাধীনতা থাকতো, নিজের জন্মভূমি নিজে ফ্রিডম ভাবে চলাফেরা করা যেত। এখন প্রবাসে আসার পরে যে প্রত্যেকটা সকাল মনে হয় যে এক একটা, মনে করেন অন্ধকার, এক একটা অন্ধকার নিয়ে আসে প্রত্যেকটা এক একটা সকাল। এই প্রবাস জীবনে আসার পর থেকে অনেক অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। আমি আমার ব্যক্তিগত থেকে আমি যেটা শিক্ষা গ্রহণ করছি, লাইফে কিছু করতে হলে আমি মনে করি প্রবাস থেকে দেশে কিছু করাটাই অনেক ইম্পর্টেন্ট। কেননা প্রবাস আসার পরে যে আমরা আসি বুক ভরা স্বপ্ন, ফ্যামিলির যে ভরণ পোষণ, ফ্যামিলিকে ভালো কিছু করতে হবে, ফ্যামিলিকে আগায় নিয়ে যেতে হবে, এরকম কিছু একটা স্বপ্ন মাইন্ডসেট নিয়ে আমরা প্রবাসে রওনা দিই, প্রবাসে আসি। আসার পর থেকে 100 জনের ভিতরে আমি মনে করি 99% মানুষের খুব হতাশার ভিতরে ভুগে। কেননা এখানে আপনার পরিচিত কেউ থাকে না, নিজস্ব মানুষ কেউ থাকে না, সব নিজের মতো করে নতুন একটা লাইফ সেট করতে হয়, যেটাতে আমরা আগে কখনো অভ্যস্ত ছিলাম না। এখন প্রবাস জীবন আসার পরে দিয়ে দেখা যাচ্ছে যে ছেলেটা ঘুম থেকে উঠতো দিনের 10টা বা 9টা, ওই ছেলেটাই ঘুম থেকে উঠে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে একটা মানসিকভাবে প্রিপারেশন নেয় যে আমি ডিউটিতে যেতে হবে। যখন ওই যে মানসিকভাবে প্রিপারেশনটা নিয়ে ডিউটিতে যায়, ওই ডিউটি 12 ঘন্টা, কেউ কারো 14 ঘন্টা, কেউ 8 ঘন্টা, 8 ঘন্টা নাই বললে চলে, 12 ঘন্টা ডিউটি, মানে আপনি 14 ঘন্টা সারাদিন আপনি পরিশ্রম করে বাসায় আসবেন, ডিউটি করছেন। ডিউটি আমাদের দেশের মতো না, এখানে ডিউটিটা হচ্ছে এমন একটা বিষয়, আপনাকে যে ডিউটির সময় আপনাকে ম্যানেজার বলেন, সুপারভাইজার বলেন, এরপর শত শত ক্যামেরা তো আছে। আপনি চাইলে যে আমাদের দেশের মতো 2-4টা আধা ঘন্টা কাজ করছেন, 10 মিনিট ঘোরাঘুরা করছেন, এরকম কোনো কিছু নাই। 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে দিয়ে বাসায় আসবেন। বাসায় আসার পরে দিয়ে ক্লান্ত শরীর নিয়ে আপনি যখন বাসায় আসবেন, তখন মনটা চাইবে যে এক গ্লাস মায়ের হাতে শরবত খাই, মাকে ডাক দিয়ে বলি আম্মু আমার কিছু একটা এক গ্লাস পানি দাও, আমি এক গ্লাস পানি খাই। তখন আপনার পাশে আপনারে প্রমোট করার মতো, আপনাকে সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ থাকবে না। কে দিবে আপনাকে? আপনার ভাই, ওই তো ব্যস্ত, আপনার বন্ধু বান্ধব ওই তো কর্মজীবনের মতো ব্যস্ত, সবাই সবার মতো খুবই একটা হতাশা। বাসা আসার পরে দিয়ে আপনি ফ্রেশ হলেন, ফ্রেশ হওয়ার পরে দিয়ে যে রান্নাটা, যে 14 ঘন্টা একটা ছেলে, 12-14 ঘন্টা একটা ছেলে কাজ করার পরে দিয়ে যখন বাসা আসবে, বাসা আসে নিজের রান্নাটা নিজে করতে হয়, নিজের রান্নাটা নিজে করতে হয়, নিজে খাওয়ার পরে দিয়ে ওই যে আপনার গোসল করার পরে যে কাপড় চোপড় গুলা নিজের ধুইতে হয়। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে একজন 1 বছর থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত ছেলেরা কখনো নিজের কাপড় চোপড় নিজে ধুইছে কিনা। নিজের কষ্টটা আসলে প্রবাস জীবন এমন একটা বিষয়, সারাদিন বলা যাবে, বলে নিজের অনুভূতিটা কখনো প্রকাশ করা যাবে না। আচ্ছা, আপনি ওভারঅল যেটা বলতে চান, আপনার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন যে যদি দেশে কোনো কিছু করার সাধ্য থাকে তাহলে আপনারা দেশেই থাকেন,
প্রবাসে আসবেন না, এতটুকু কি আপনার? এটা তো 100% রাইট, 100% রাইট। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যারা ভিডিও দেখতেছেন, যারা ভাইকে ফলো করেন, সবার উদ্দেশ্যে বলতেছি, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি সম্ভব হয় দুটো ডাল ভাত খাওয়ার মতো, আমরা বাঙালি, আমরা ডাল ভাতে মাছে ভাতে বাঙালি, যদি দুটো ডাল ভাত খাওয়ার মতো যদি অবস্থান যদি দেশে করা যায়, হোক না, লাগবে না অট্টালিকা, সাধারণভাবে নিজের লাইফ সেট করা যায়, তাহলে দেশে 100% ভালো। এই প্রবাসের এই মরুভূমিতে, এই হাহাকারের দেশে না আসা, দেশে কিছু একটা করা, আমি মনে করি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার মতামত থাকবে, যে কোনো মানুষ যারা ভাবতেছেন প্রবাসে আসবেন, তারা কখনো প্রবাসের চিন্তা না করে, যে প্রবাসে আসবেন 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, মিডল কান্ট্রিগুলোতে আসতে ম্যাক্সিমাম এরকমই যায়। তো 4-5 লাখ টাকা দিয়ে আপনি দেশে কিছু একটা শুরু করেন, হোক যে কোনো একটা বিষয়, চা দোকান, রুটি দোকান, এভরিথিং, ওভারঅল, নো এনিথিং, যে কোনো এক বিষয় আপনি ওইটা নিয়ে ট্রাই করেন, হয়তোবা লাইফে ভালো কিছু করতে পারবেন, এই কঠোর সমাজ থেকে বাঁচতে পারবেন। আচ্ছা, আপনি যে এই প্রবাসে আসছেন আজকে 2 বছর, এই 2 বছরের ভিতরে আপনি ফ্যামিলির কাকে সবচেয়ে বেশি মিস করেন? দেখেন, আমরা যখন বাসায় থাকি তখন মনে হয় যে আব্বুর কথাটা আমাদের পেন লাগে, মায়ের কথাটা গিরগির লাগে, ভাই বোনের কথাটা বিরক্ত লাগে। 10 মিনিট চাইছি ঘুমানোর জন্য, মা সকালবেলা ঘুম থেকে উঠাই দিচ্ছে। দিন শেষে আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু একজন মানুষ, আমরা প্রত্যেকটা ছেলে সবার আগে তার মাকে মিস করে, এটা 100%। এরপরে গিয়ে ফ্যামিলি প্রত্যেকটা সদস্য, আপনি কারো কথায় আপনি উন্ড করতে পারবেন, কারো কথা আপনি ফালাই দিতে পারবেন না, সবাই ফ্যামিলি প্রত্যেকটা মানুষই একটা ছেলের হৃৎপিণ্ড, একটা ছেলের হার্ট, একটা ছেলের প্রতিভা, যে কিছু একটা করতে হলে ফ্যামিলি প্রত্যেকটা মানুষকে মিস করা হয়। তবে আমি বেশি মিস করা হয় আমার মাকে, আমার বাবাকে। তারা অসুস্থ মানুষ, তাদেরকে মিস করা হয়। হয়তোবা দেশে থাকলে সবার সাথে এনজয় করতে পারতাম, সবাই নিয়ে একসাথে টেবিলে বসে খাবার খেতে পারতাম, এটা হয়তোবা হয় না। আচ্ছা, আপনার মায়ের উদ্দেশ্যে কি বলার আছে? আমি আমার মায়ের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আম্মু অনেক কষ্ট করছো আমাদেরকে নিয়ে, সেই ছোট্টবেলা থেকে, যখন বয়স 20-25 বছর, 20 বছর, ও আমার বয়স হয়তো বা 22-23 বছর হইতেছে, 20 বছর, ওই সময়টা পর্যন্ত কখনো নিজের কাপড়টা নিজের কখনো ধুইতে দেয় নাই। এমনও সময় গেছে, মনে করেন যে মায়ের হাতে নেলা ধরে ভাত খাওয়াই দিছে। তো মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, এটা প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা সবাই এটা স্বীকার করে যে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তো আমি আমার মাকে বলবো, আমি যদি আমার মনের অজান্তেও যদি কখনো কোনো ভুল করে থাকি, আপনার ছেলে হিসেবে, আমি আপনার সন্তান, আপনার কাছে ক্ষমা চাইতেছি। যদি আমার মা পর্যন্ত এই ভিডিওটা যায়, আমি বলতে চাই যে যা কিছু হয়েছে সবকিছুর ক্ষমা, আমাকে দোয়া করবেন। যেহেতু এই নিষ্ঠুর শহরে এসে, দূর প্রবাসে এসে ভালো কিছু করতে পারি, নিজের ফ্যামিলির জন্য করতে পারি, সমাজের জন্য করতে পারি, দেশের জন্য কিছু একটা করতে পারি। আমি বলবো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন, যেন ওনার আম্মু পর্যন্ত আজকের এই মেসেজটা যায়, ওনার আম্মু যেন ভিডিওটা দেখতে পায়। আচ্ছা ভাইয়া, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। আমি যতগুলো ইন্টারভিউ নিয়েছি, সবাই, আমি যখন এই কোশ্চেনটা করি, সবসময় বলে মাকে মিস করে। আচ্ছা, বাবাকে কেন মিস করা হয় না, বাবার কথা কেন বলা হয় না, এই বিষয়টা নিয়ে আসলে আপনি একটু বলেন তো। দেখেন, আমরা ছেলে মানুষ, ছেলে বলতে আমিও একদিন বাবা হব। ওভারঅল আমরা যখন বাচ্চা থাকি, যখন ছোট থাকি, তখন থেকে আমাদের ছেলেদের লাইফটা এমন একটা পর্যায়ে এসে পড়ে, এখনো আমরা অবিবাহিত, যারা অবিবাহিত আছে, এখন থেকে আমরা চিন্তা করতেছে, আমাদের মাইন্ড চেঞ্জে ঘুরতেছে এই জিনিসটাই, যে লাইফে কিছু একটা করতে হবে। সেম আমার বাবা এক সময় যখন তার ফ্যামিলিকে রাইখা বাইরে গেছে কর্মস্থানের জন্য, যে কোনো কাজ করছে, ফ্যামিলিতে ছেলে মেয়েদেরকে এত সময় দিতে পারে না। আমিও একদিন বাবা হব, আপনিও একদিন বাবা হবেন, ফ্যামিলির ওই সময়টা দিতে পারবেন না। তো একটা ফ্যামিলিতে সবচেয়ে মুখ্যম যে শ্রমটা দেয়, সবচেয়ে মূল যে ভূমিকাটা রাখে, তা হচ্ছে মা। ওই কারণে মানুষের আবেগে হোক, বিবেকে হোক, যে কোনো মাধ্যমে হোক, মানুষ সবসময় মায়ের কথাটাই বলে। আর মা এমন একটা বিষয়, আমাদের ইসলামে তো বলা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানে ব্যস্ত, বাপের পায়ের নিচে সন্তানে ব্যস্ত, এটা বলে না। তবে হ্যাঁ, এটা আমি ওইভাবে মিন করতেছি না। বাবা বাবাই, বাবার জায়গায় বাবাই, মায়ের জায়গায় মায়, ভাইয়ের জায়গায় ভাই, বোনের জায়গায় বোন, কারো জায়গায় কেউ কম না। সবাই সবার জায়গায় সম্মানিত অবস্থা আছে, সবাই সবার জায়গাতে অনেক মূল্যবান একটা ব্যক্তি। আমি হ্যাঁ, বিশেষ করে আমার মাটাই বেশি মিস করি, এরপরে যে বাবা, এরপরে ফ্যামিলি ওভারঅল যারা আছে তাদেরকে মিস করা। আচ্ছা, আপনার বাবাকে নিয়ে ছোট্ট এক লাইনে একটা কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। দেখেন, এক লাইনে কখনো মানুষের মনের ভাব প্রকাশ করা যায় না। আমার বাবা
প্লাস 75 বছর প্লাস ওনার বয়স হয়েছে। এখন আমরা যেহেতু কর্মজীবী অবস্থা আছি, বাবাকে সবসময় বলি যে একটা বেড রেস্ট করেন, আপনার কাজ হচ্ছে মসজিদে যাবেন, বাসায় আসবেন। তারপরে বাবা এমন একটা বিষয় চায় না যে ছেলের একটা পয়সা নষ্ট হোক। বাবা চায় না যে, বাবা সবসময় দেখবেন যে একটা লুঙ্গি মনে করেন ছিঁড়ে গেছে গা, ওই ছিঁড়া লুঙ্গিটারে ঘুরে পড়বো, ভালো জামা পরে না কেন। বাবা চাইলে এখন বৃদ্ধ বয়স, হয়তো আমার মতো অনেক প্রবাসী আছে, তারা চাইলে যে একটা বাবারে মনে করেন মাসে 4-5 হাজার টাকা দিলে বাবার জন্য এনাফ, একটা মুরব্বীর জন্য এনাফ। কিন্তু তারা ওই 4-5 হাজার টাকা 10 হাজার টাকা যাই দিবেন, ওই টাকা থেকেও সেভ করবে কার জন্য? আমার জন্য, আপনার জন্য, তার সন্তানের জন্য। তো বাবা এমন একটা বিষয়, যার বাবা আছে সে বলতে পারবে, যার বাবা নাই সে আরো বেশি করে বলতে পারবে। একটা প্রত্যেকটা বাবা মাথার একজন বট গাছ বলতে গেলে, যে আপনার মাথার একটা ছাদ, একটা বিল্ডিং যখন থাকবে, আপনার ছাদ ছাড়া যখন আপনি একটা রুমে ঘুমাবেন, ওই বিল্ডিংটার কোনো, ওই ঘরটার কোনো মূল্য নাই। সেম আপনার লাইফে যদি আপনার বাবা না থাকে, ওই লাইফের কোনো মূল্য নেই। তো ওভারঅল আমার বাবার জন্য এতটুকুই বলি, আপনার জন্য সবসময় শ্রদ্ধা, ভালোবাসা মন থেকে। আমি সবসময় আপনাকে শ্রদ্ধা করি। আপনি আমারে যদি কখনো ভুল করে থাকি মনের অজান্তে, হ্যাঁ অবশ্যই চলাফেরার ক্ষেত্রে অনেক কথা বলতে শুনি নাই, ছোট্ট বয়স ছিল, বা এখন অনেক কথা বলে মাইন্ড খারাপ হয়ে যায়, অনেক কিছু বলে হয়। তারপরে আমি বাবাকে বলবো, বাবা আপনি যদি ভিডিওটা আপনার পর্যন্ত যায়, অবশ্যই সন্তানের জন্য ভালো দোয়া করবেন, সুদৃষ্টি কামনা করবেন, বাবার কাছ থেকে ক্ষমা প্রার্থী, এবং কি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, প্রত্যেকের মানুষের পক্ষে থেকে আমি রিয়েলাইজ করতেছি যে যে একটা লাইফ কাটাইছি দেশে, ওই লাইফ আর এখানের লাইফ আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা, এই যে আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন, আপনার কি মাঝে মধ্যে মনে হয় না, ইস এখন যদি আমি বাংলাদেশে চলে যেতে পারতাম? দেখেন, যখন মাঝে মধ্যে প্রবাসে থাকার সময়, যখন মনে করেন যে একটু ফ্রি টাইম থাকে, আমরা মনে করেন একটা কল দিলাম, ভিডিও কল দিলাম, কলের পরে যখন দেখতেন ফ্যামিলির 2-1 জনের কল একসাথে মিলা খাবার খাইতেছে, তখন আমাদের মনে হয় যে ইস, এই খাওয়ার টেবিলটা যদি আমরা থাকতে পারতাম বা আমি থাকতে পারতাম। আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর লাইফে এরকমই একটা অনুভব হয়, যে ফ্যামিলির ভাই বোন যখন একসাথে হয়, মনে হয় ইস, এই যে গেট টুগেদারটার সাথে, এই যে অবস্থানটার সাথে, এই মুহূর্তটার সাথে আমি যদি একটা মিনিট যাই ঘুরে আসতে পারতাম, শুধু 1 মিনিটের জন্য ওই সবার মুখটা যদি দেখে আসতে পারতাম, এটা মানে এমন একটা বিষয় যে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। এই বিষয়টা এটা 100% সত্য। আপনি কখনো যখন দেখবেন, আপনিও একজন প্রবাসী, যা ওভারঅল যারা প্রবাসে থাকে, সবাই যখন একটা 1 মিনিট ভিডিও কল দেয়, বাসায় কথা বলে, তখন দেখবেন যে এই যে 2-4 জন একসাথে হয়েছে, মা বাবা ভাই বোন খালা খালু বা দাদা দাদি সবাই একসাথে হয়েছে, আপনার মনটা খুব করে চাইবে 1 মিনিটের জন্য অদৃশ্য হয়েও যদি বাসায় যে এই মুহূর্তটা উপভোগ করে আসতে পারতাম, এর মতো শান্তি মনে হয় আমার পৃথিবীর বুক আর কিছু থাকতে পারে না। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু সবারই। আমরা যখন এই যে ফ্যামিলি গেট টুগেদার দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এই ভিডিওগুলো যখন আমাদের নিউজ প্যাডে আসে, তখন আমাদের ইচ্ছে করি, ইস, আমি যদি থাকতে পারতাম। সেই বিষয়টা উনি এক্সপ্লেইন করেছেন, বাট ওনার এক্সপ্লেইন গুলো অনেক ডিপলি, অনেক টাইম নিয়ে কিন্তু উনি কথাগুলো বলতেছেন। আমি মনে করি সবাই কিন্তু এভাবে অ্যানালাইসিস করে এক্সপ্লেইন করে বলতে পারে না উনি যেভাবে বলতেছে। আমি অ্যাপ্রিশিয়েট টু ইউ ভাই, আপনি যেভাবে বলতেছেন আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এজ এ অ্যাঙ্কার হিসাবে আমি আপনার কথা শুনতেছি, অডিয়েন্স হিসেবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেশে যাচ্ছেন কবে আসলে? আসলে দেশে এমন একটা বিষয়, প্রত্যেকটা প্রবাসীকে আপনি যখন প্রশ্ন করবেন, যারা দেশে আছে তারা চিন্তা করে হয়তো বা প্রবাস যাওয়াটা খুব কষ্টের একটা বিষয়, কিন্তু আপনি গভীরভাবে যখন চিন্তা করবেন বিদেশ আসার পরে, প্রবাস আসার পরে যখন দেখবেন প্রবাস আসাটা কষ্ট না, প্রবাস থেকে বাড়ি যাওয়াটা অনেক কষ্ট। কেননা আপনি ভাববেন, ভিডিও কি হয় দেখেন তো, ইয়ে কিন্তু ফুলে যেতে পারে, এজন্য। হ্যাঁ আপনি হয়তো বা ভাববেন যে আমি বাড়িতে যাব, সামনের মাসে বাড়িতে যাব, হুট করে আপনার এমন একটা সময় আসবে যে ইস, না মনে হয় আর একটা মাস পরে যাইলে মনে ফ্যামিলির জন্য ভালো হবে, বা বাবা একটু অসুস্থ আছে সামনের মাসে যাই, বা আমি সামনের মাসে গেলে 2 টাকা বাসায় গেলে একটু খরচ করতে পারবো, সবাই নিয়ে একটু আনন্দ উৎসব করতে পারবে, এর পরের দিন যাই। আসলে দেশে যাওয়াটা এমন একটা বিষয়, এটা কখনো বলে প্ল্যান করে আমার মনে হয় না কোনো প্রবাসীর হয়। কেননা যে কোনো একটা প্ল্যান করবেন আপনি যাওয়ার জন্য, হুট করে আপনার ফ্যামিলি থেকে বা এমন একটা ব্যাড নিউজ আসতে পারে, হুট করে আপনি যাওয়া হয় না। হয়তো বা মা অনেক সময় বলতে পারে, মা কখনো সন্তানের খারাপ চায় না, বাবা এখন না 2 মাস পরে আসিস, তো ছোট বোনটা বিয়ে দিতে হবে, প্লাস বাবা এখন না, তোর আব্বু একটু অসুস্থ, 2 মাস পরে আসিস, ফ্যামিলির জন্য ভালো হবে। দিন শেষে দেশে আসাটা, দেশে থেকে বিদেশ আসাটা যতটুকু সহজ, বিদেশ থেকে
দেশে যাওয়া তো আমি মনে করি এর থেকে দ্বিগুণ বেশি কষ্ট। দেশে কবে যাবো এটা আসলে সুরলি বলা যাচ্ছে না, তবে ইনশাল্লাহ দেশের ছেলে দেশে ফিরে যেতে চাই, মাটির ছেলে মাটিতে ফিরে যেতে চাই। নিজের জন্মভূমিতে একটা টান আছে, জন্মভূমিতে ইনশাল্লাহ চেষ্টা করবো যত অতি শীঘ্রই এই প্রবাসের মাটিতে ভালো কিছু করে ফ্যামিলির জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো একটা অবস্থান করে, যেহেতু দেশে যায় 2-4 জন মিলা একটা প্রতিষ্ঠান করে 2-4 জনের কর্ম ব্যবস্থা করে যেহেতু দেশে যেতে পারে, ওইরকম ইনশাল্লাহ ওইরকম একটা মনোবল আছে, ওইরকম একটা চেষ্টা আছে। আচ্ছা, আমরা অনেক সিরিয়াসলি কথাই ছিলাম, আমি একটু ফানি কোশ্চেনে চলে যাই। আপনি কি প্রেম করেন? ভাই প্রেম হচ্ছে দেশের মানুষের জন্য, কেননা যখন আপনি 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করবেন, ওই ডিউটির আমি ওইটার এক্সপিরিয়েন্স শুনতে চাই না, আপনি প্রেম করেন কিনা সেটা বলেন। আপাতত আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, আমি আপাতত ছেঁকা করে একজন মানুষ। আচ্ছা, লাইফে কয়টা প্রেম করছেন আপনি? আসলে এটা তো বলা খুব টাবলি ব্যাপার, করছি মানে অনেকগুলো, কোনো লিমিট নাই, লিমিট ছাড়া? আসলে লিমিট ছাড়া এটা আসলে বলা যাইতেছে না। আপনি কি প্লে বয়? যদিও এটা বললে খারাপ দেখা যায়, তবে প্লে বয় না, প্রেম করছি অনেকগুলা। অনেকগুলা? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ডের সাথে ডেট করা হয়েছে? গার্লফ্রেন্ডের সাথে যেহেতু ছেলে মানুষ, অবশ্যই সময় পাইলে স্কুল পাকে দিয়ে হলো, ক্লাস পাকে দিয়ে হলো অবশ্যই যাওয়া হয়, গেছি হয়তো বা এরকম আর কি, ফ্রেন্ড সার্কেল নিয়ে। আপনার এই যে প্রাক্তন যে, ঠিক আছে, আপনার এক্স, ওনার উদ্দেশ্যে আসলে কি বলতে, উনি তো একজন না, আমি যতটুকু বুঝছি, ওনাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো, যদি আমি দেখছি যারাই আমার সাথে রিলেশন করছে বা যার সাথে আমি রিলেশন করছি তার সবচেয়ে ভালো করে বিয়ে হয়েছে, মানে আমার থেকে ভালো একটা অবস্থানে বিয়ে হয়েছে। তো আমি সকল দেশের যে মেয়েরা এই ভিডিওটা দেখতেছেন, যাদের বিয়ে হচ্ছে না ভালো কোনো ফ্যামিলিতে, তারা চাইলে আমার সাথে রিলেশন করতে পারেন, কেননা আমার সাথে রিলেশন করলে নিশ্চিত আপনার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হবে। কেননা আমার প্রত্যেকটা যে এক্স বা যে গার্লফ্রেন্ড গুলো আছে, তারা সবাই বলছে যে হ্যাঁ আগে থেকে ভালো আছি, হয়তো বা তারা আমার থেকে বেটার অপশন পাইছে বা ভালো কোনো অপশন পাইছে, ওই কারণে ওই ফ্যামিলিতে গিয়ে মানে বিয়েটা হয়েছে। তো মনে করেন যাদের বিয়ে হচ্ছে না আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে রিলেশন করলে 100% আপনার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হবে। আমার কোনো এক্সপ্লেন নাই। আপনারা কেউ যদি ভিডিওটা দেখেন, একটা কমেন্টস করে দিয়ে যান, ঠিক আছে? যদি প্রেম না করেন, একটা কমেন্টস করেন।